সর্বদল বৈঠক, সেখানে ঐক্যমতের সুর দেখা গেল শাসক বিরোধী দুই শিবিরে। আরো জানবো এই বিষয়ে মৈত্রী আমার সঙ্গে নয়াদিল্লি থেকে সরাসরি রয়েছেন। মৈত্রী, দেখো অন্তত আজকে এই যে সর্বদল বৈঠক, সংসদ ভবন সংসদের অধিবেশন শুরু হওয়ার আগেই সর্বদল বৈঠক ডাকা হয়েছিল সরকারের তরফ থেকে, এবং সেখানে মূলত বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা ছিলেন তাদেরকে ব্রিফ করার দায়িত্ব নিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এবং তিনি গোটা বিষয় সম্পর্কে ব্রিফ করেন সমস্ত রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা ছিলেন তাদেরকে। শুরুতেই আগে একটু বলে দিতে চাইবো যে কারা কারা উপস্থিত ছিলেন। বিরোধী দলনেতা রাহুল গান্ধী উপস্থিত ছিলেন, কংগ্রেসের তরফ থেকে কেসি বেণুগোপাল উপস্থিত ছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, টিআর বালু ডিএমকে তরফ থেকে, লল্লন সিং জেডিইউর তরফ থেকে, রামগোপাল যাদব, মিসা ভারতী, অরবিন্দ সাওয়ন্ত, সুস্মিত পাত্র সহ একাধিক বিরোধী এবং এনডিএর যারা সমর্থক দল রয়েছে তাদের সাংসদরা, এবং উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপস্থিত ছিলেন রাজনাথ সিং, উপস্থিত ছিলেন নির্মলা সীতারামন। সেখানেই সর্বদল বৈঠকে একাধিক বিষয় সম্পর্কে সংসদের অর্থাৎ যারা সাংসদরা রয়েছেন তাদেরকে পরিষ্কার করে দেওয়া হয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে বা বিদেশমন্ত্রীর তরফ থেকে। সেখানে তিনি স্পষ্ট করে জানান যে এই মুহূর্তে ভারতীয় প্রায় 20,000 ভারতীয় এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন, তার মধ্যে 8,000 পড়ুয়া যারা বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশে গিয়েছিলেন পড়াশোনা করার জন্য, তারা ইতিমধ্যেই ফিরে আসছেন এবং এসেছেন। এছাড়া বাকি যারা রয়েছেন এবং বিশেষত যে সমস্ত ডিপ্লোম্যাটসরা রয়েছেন এবং যে সমস্ত সরকারি অফিসিয়ালসরা বাংলাদেশে রয়েছেন তাদের সুরক্ষা দিকে সব থেকে বেশি নজর রয়েছে। যদিও ভারত সরকার এই মুহূর্তে মনে করছে না যে তাদেরকে বাংলাদেশ থেকে বের করে আনার মতো পরিস্থিতি রয়েছে, অর্থাৎ বাংলাদেশে এমন পরিস্থিতি রয়েছে যে তাদেরকে বাংলাদেশ থেকে বের করে আনার প্রয়োজন রয়েছে। যদিও ভারতের তরফ থেকে গোটা পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে এমনটাই জানানো হয়েছে। একই সঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি জানতে চান যে বাংলাদেশের এই পরিস্থিতির পেছনে কি কোনো ফরেন ইনভলভমেন্ট ছিল, অর্থাৎ বিদেশি কোনো শক্তির প্রভাব ছিল, এবং ভারত গোটা বিষয়টি কিভাবে দেখছে। ভারত সরকারের তরফ থেকে তাদের যা মন্তব্য সেটা জানানো হয়, এবং তার সঙ্গে সঙ্গে তারা জানানো হয় যে বাংলাদেশের নতুন সরকার যখন গঠন হবে বা ইন্টারিম সরকার যে গঠন হবে সেই পরিস্থিতি অনুযায়ী ভারতের অবস্থান কি হবে সেই নিয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। একই সঙ্গে খুব স্পষ্ট করে দেওয়া হয় যে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন, যদিও তার পরবর্তী যে তিনি কি সিদ্ধান্ত নেবেন সে বিষয়ে তাকেই প্রাথমিকভাবে তার প্রথম সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং তিনি তার সিদ্ধান্ত নেওয়ার পর তার পরবর্তী পদক্ষেপ কি হবে সরকারকে জানালে সেই অনুযায়ী পরবর্তীকালে সরকারের তরফ থেকে বিচার বিবেচনা করা হবে। যদিও বিরোধীদের পক্ষ থেকে একটা জিনিস কিন্তু এবার দেখা গিয়েছে যে তারা সব রকমভাবে সরকারের সঙ্গে রয়েছেন, সরকার যে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপে তারা সঙ্গে থাকবেন এমনটাই কিন্তু বিরোধীদের তরফ থেকে জানানো হয়েছে। আমরা দেখেছিলাম যে এনডিএ সরকার যখন মোদি 3.0 এই এনডিএ সরকার শুরু হয়েছিল তখনই কিন্তু একের পর এক ইস্যুতে বিরোধিতার পথে হেঁটেছিলেন ইন্ডিয়া ব্লকের সদস্যরা, এবং আজকেও আমরা দেখেছি যে 18% জিএসটি প্রত্যাহারের দাবিতে তারা মকরদ্বারের সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু বাংলাদেশের ইস্যুতে তারা একেবারে ভারত সরকারের সঙ্গে রয়েছেন এমনটাই কিন্তু তারা জানিয়ে দিয়েছেন সর্বদল বৈঠকে। এবং এখানে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস জানাতে চাইব, সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে যেহেতু পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে সীমান্ত শেয়ার করে সেই জন্য ভারত সরকারের যা যা সিদ্ধান্ত নেওয়া হবে সেই সমস্ত সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লুপে রাখা হোক, অর্থাৎ তাকে জানানো হোক সমস্ত সিদ্ধান্তের ব্যাপারে, এমনটাই তিনি এস জয়শঙ্করকে জানিয়েছেন। এবং আমরা যেটা জানতে পারছি যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সে বিষয়ে তার সম্মতিও জানিয়েছেন। অতনু, ধন্যবাদ মৈত্রী। তো এই বৈঠক থেকে বেরিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বললেন একবার শুনবো। मैं तो खुद ही बोला कि हमारे मुख्यमंत्री ममता बनर्जी ने बोल दिया हम लोग ये विषय पर भारत सरकार की साथ कदम से कदम मिला के चलेंगे, कोई विरोध का कोई विषय नहीं है। और दूसरा जो पदक्षेप लिया जाए वो हमारे बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी को भी अवहित करा जाए, इसमें काम बहुत अच्छा से होगा। এদিকে হিন্ডন এয়ারবেস থেকে শেখ হাসিনার বিমান বাংলাদেশে উড়ে গেল। আর কি জানতে পারছি আমরা, আমাদের সঙ্গে আবির রয়েছে, প্রতিনিধি বলতে পারবেন আবির। গতকালকে শেখ হাসিনা যে বিমানে করে তিনি ভারতে এসেছেন দিল্লিতে হিন্ডন এয়ারবেসে, যেখানে তার বিমানটি নেমেছিল আজকে সকালবেলা 9:20 নাগাদ হিন্ডন এয়ারবেস থেকে সেই বিমান পুনরায় উড়ে গিয়েছে। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশি সেই বিমান উড়ে গিয়েছে এবং এই বিমানে 7 জন মিলিটারি আধিকারিক তারাও ফেরত চলে গিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে।
গতকাল আমরা জানি যে বিকেল 5টার একটু আগে সে বিমান ইন্ডিয়ান এয়ারবেসে সেখানে এসে পৌঁছে এবং সেখানেই বিমানটি ছিল এবং আজকে সকাল দিকে 9:20 বিমানটি বাংলাদেশে চলে গিয়েছে। বাংলাদেশ বায়ুসেনার এই বিমানই গতকাল ঢাকা থেকে আগরতলা থেকে ইন্ডিয়ান পর্যন্ত আসেন শেখ হাসিনা। সূত্রের খবর, যারা শেখ হাসিনার সাথে সেই বিমানে যারা ছিলেন অর্থাৎ মিলিটারি আধিকারিক যারা ছিলেন তাদেরকে নিয়ে এই বিমানটি আজকে ভারতের মাটি ছেড়ে চলে গিয়েছে বাংলাদেশে, তার যেখানে এয়ারবেস সেখানে। ধন্যবাদ। আর এদিকে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, বাংলাদেশ দূতাবাসের সামনের ছবিটা ঠিক কিরকম আমার প্রতিনিধি বিশ্বজিৎ ঘুরে দেখলেন। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিসের সামনেও নিরাপত্তা বাড়ালো কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর যে একজন অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার আধিকারিক সহ পুলিশ কর্মীর সংখ্যা 15 থেকে 20 জন বাড়ানো হয়েছে, তার মধ্যে মহিলা পুলিশ কর্মীও রয়েছে। আর এই ডেপুটি হাই কমিশন অফিসের সামনেই রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সরণি, আর সেই শেখ মুজিব সরণির সামনেই পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে, ব্যারিকেড করা হয়েছে, যাতে কোনো রকমভাবে অবাঞ্ছিত কোনো ঘটনা না ঘটে। এই বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিসের সামনে পাকসাক আছে, তাই নিরাপত্তা বাড়িয়েছে লালবাজার। ক্যামেরায় গোপালের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। এক নজরে একবার গতকালের ছবি দেখে নেওয়া যাক। পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা এবং তারপর উত্তাল বাংলাদেশ। গণভবন চলে গেল জনতার দখলে। ঢাকার রাজপথ আগেই জনতার দখলে গিয়েছিল, এবার গণভবন চলে গেল জনতার দখলে। ধানমন্ডির বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিসে ভাঙচুর হলো, নেতাদের বাড়িতে আগুন ধরানোর অভিযোগ উঠল। এমনকি 32 ধানমন্ডি অর্থাৎ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি, তার সেই বাড়িতেও হামলার অভিযোগ উঠল, আগুন ধরানোর অভিযোগ উঠল। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছিল আমাদের ইনশাআল্লাহ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হলো। যে ছবি দেখছেন মাশরাফি মুর্তজা, একসময় জনপ্রিয় ক্রিকেটার, পরে রাজনীতিতে আসেন। মাশরাফি মুর্তজার বাড়িতে আগুন। তবে গতকালের পর আজ ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। কারফিউ শিথিল করা হয়েছে, বেশ কয়েক জায়গায় স্কুল কলেজ অফিস খোলার চেষ্টা হচ্ছে, তবে তার মাঝেও কয়েকটি জায়গায় গন্ডগোলের খবর মিলছে। আওয়ামী লীগের সদস্যরা আজও আক্রান্ত হচ্ছেন।